আর এখান থেকে পানি পড়তেছে, যে কে ধরো কি কাঁচা জিনিস রাখছে এটার উপরে ফ্রিজিং করা, ওই পানিটা এই যে এখানে এসে পড়তেছে। আমরা কি করবেন কি না, একটা জিনিস দেখেন, বাচ্চাটা আমার পায়ের উপর ঘুমাচ্ছে। বাচ্চাটার কোনো দোষ নেই, কিন্তু বাচ্চাদের গার্জিয়ানদের উপরে যে এমন মেজাজটা খারাপ হয়, এত কষ্ট করে যে বাচ্চাদেরকে কেন নিয়ে যাচ্ছে, এটা সিট পাইনি এভাবে যাওয়ার দরকারটা কি? বাসে তো যাওয়া যায়, তো চেয়ার তো যাচ্ছে, কিভাবে উঠতেছে দেখেন, সব বাজার বসছে, কি অত মানুষ নামবে কিভাবে এখান থেকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, এই যে। আর আজকে আমার এখান থেকে যাত্রা হবে, প্রথমবারের মতো যাত্রা হবে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী থাকবে উপকূল এক্সপ্রেস, যার কোড নাম্বার 711 এবং 712, যেটি এই ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল 3টা 10 মিনিটে এবং নোয়াখালীতে এসে পৌঁছাবে রাত 8টা 40 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিট। আর এই 5 ঘন্টা 30 মিনিটের মধ্যে সে কভার করবে 243 কিলোমিটার পথ। আর এই পথের মধ্যে সে যাত্রা বিরতি দিবে টোটাল 14 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যাত্রা বিরতি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। যদিও এখন বৃষ্টি পড়তেছে, তখন এখানে আর দাঁড়ায় কথা বলা সম্ভব না, আমরা একটু শেডের নিচে যাই, ওখানে দাঁড়ায় কথা বলবো। যাই হোক, বৃষ্টি একটু কমছে, আবার শেড থেকে বাইরে এলাম, ওর ভিতরে বেশ লোকজন, আর কি কিছু কথা বললে লোকজন সব হা করে তাকায় থাকতেছে, কেমন একটু মানে আনিজি লাগতেছে আর কি। তো যা হোক, এই উপকূল এক্সপ্রেস কিন্তু প্রথম যাত্রা শুরু করে এখান থেকে 39 বছর আগে, জানুয়ারির 17 তারিখে 1986 সালে। আর আজকে আমাদের এই উপকূল এক্সপ্রেস ট্রেনের গড় দ্রুত বেগ থাকবে 56 কিলোমিটার, আর সর্বোচ্চ আমরা হয়তো 80 কিলোমিটার পেতে পারি। দেখা যাক কোন ধরনের লোক আমাদের এই উপকূল এক্সপ্রেস ট্রেনে দেয়। আমি গতকালকে অবশ্য দেখছিলাম যে 3000 সিরিজের লোকও দিয়েছে, এখন দেখা যাক আজকে কোন লোকটা দেয়। আর এই উপকূল এক্সপ্রেস ট্রেন যখন ঢাকা থেকে নোয়াখালী যায়, এ সময় তার বন্ধের দিন থাকে মঙ্গলবার, এবং নোয়াখালী থেকে যখন সে ঢাকাতে আসে তখন তার বন্ধের দিন থাকে বুধবার। এই উপকূল এক্সপ্রেস ট্রেন কিন্তু আবার নোয়াখালীতে পৌঁছে পরদিন সকাল 6টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকাতে এসে পৌঁছায় 11টা 20 মিনিটে। তখন তার সময় লাগে 5 ঘন্টা 20 মিনিট। তো ট্রেন এখনও এয়ারপোর্ট আসতে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। আমরা ততক্ষণ অপেক্ষা করি দেখি ট্রেন কখন আসে। আর আজকের প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা তাহলে আজকে যাত্রা করি ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। যা হোক, অবশেষে উপকূল এক্সপ্রেস ঢুকলো এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখন বাজে 3টা 35। এই যে ঢাকা কমলাপুর থেকে প্রায় 18 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন এই 28 মিনিট সময় নিয়ে এসে পৌঁছালো 3017 হচ্ছে আজকের লোক ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। প্রচুর লোকজন উঠবে মনে হচ্ছে, প্রচুর লোকজন উঠবে, প্রচুর। এই ট্রেনটা থামবে হচ্ছে আপনার নরসিংদী ট্রেনে প্রচুর ভিড় থাকে। নরসিংদী যে ট্রেনগুলো থামে প্রচুর ভিড় থাকে, পর্যাপ্ত পরিমাণ ভিড় থাকে। এই যে দেখুন কি অবস্থা, এই যে। আর এসি কোচগুলো আছে সামনের দিকে, যখন নোয়াখালীর দিকে যেতে থাকবে, এই যে দেখুন কি চাপ। ওই যে ছাদে উঠতেছে ব্যাপক আকারে মানুষজন। ঢাকা থেকে যখন উপকূল এক্সপ্রেস নোয়াখালীর দিকে যায় তখন এসি কোচগুলো সামনে থাকবে আর নন এসিগুলো শেষে থাকবে। ক খ গ এগুলো থাকবে সামনে। এই ক খ গ আর কি সিরিয়ালটা সামনের দিকটা এসি, এখানে আছে পাওয়ার কার। এই যে ছাদে উঠতেছে ব্যাপক আকারে। আমি আমার পথে উঠতে পারবো কিনা, আমার পথ হচ্ছে 6, এখন আমি 6 কোচে উঠতে পারবো কিনা বুঝতেছি না। এসিতেই তো ঢুকতে পারতেছে না লোকজন। এটা কত, এই কি অবস্থা, এটা হলো এটা এটা খালি উমা 6 পরে আরো 2টা পরে আর কি। এই যে উমা
দেখুন কি অবস্থা। এর অধিকাংশ মানুষ সব নেমে যাবে ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংদী। আমার মনে হয় নরসিংদী বা ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর পরিমাণে, এই হচ্ছে আমার পথ, প্রচুর পরিমাণে লোকাল ট্রেন দেওয়া উচিত। এটা তো মনে হয় খালিই আছে। এই যে দেখি ভাই, এই হচ্ছে 6, দেখি আমরা একটু উঠি, ওঠার চেষ্টা করি। দেখি ভাই একটু ভিতরে যাই। ভিতরে ভাই আমরাও যাবো একটু, সবাই যাবো ভিতরে। হ্যাঁ হ্যাঁ, বিশাল চাপ আর কি। আমি আমার সিট পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না। এখন 2 টাকা নিল কেনা, আর যদি হে মাথা দেখো তো স্যার সাথে আটটা কেন করে কাম হইছে করে মাথা ভালো দিলে এদিকে ভরানো। এটা নোয়াখালী যাবে। আমরা এসে গেছি আমাদের সিটে। ভাই ভয়াবহ অবস্থা, এই লোকজনগুলো সব দাঁড়াই ছিল বুঝছেন, আমি দেখতেছিলাম। তার মানে এই ট্রেনে উঠবে বলে যাও ছেড়ে দিল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। প্রায় 10 মিনিটের বেশি থামলো এখানে। আর ভিতরে তো একেবারে লোকজন সব ঠাসাঠাসি এর ভিতরে, মানে ভয়াবহ অবস্থা আর কি। দম নিয়ে যাচ্ছে না এমন অবস্থা, এত লোকজনের চাপ। আজকে নাকি কয়েকটা ট্রেন বন্ধ, যার কারণে ওই চাপটাই সেটার উপরে পড়ছে। এক হচ্ছে চট্টলা বন্ধ, আর কালনি খুব সম্ভবত বন্ধ আজকে, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, এভাবে যেতে হবে, তাছাড়া পথ নেই। আর এর মধ্যে অন্ধকার হয়ে গেছে একবারে। এই যে পার হয়ে গেল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এখান থেকে পানি পড়তেছে, যে কে যেন কি কাঁচা জিনিস রাখছে এটার উপরে ফ্রিজিং করা, ওই পানিটা এই যে এখানে এসে পড়তেছে। কি করবেন এই যে এইখানটা দিলে ওই জায়গা থেকে দেখেন। আমি তো আর এই ভিতরে এই অবস্থা, এদিক দেখেন, এদিকে হচ্ছে পার করছি আমরা এখন টঙ্গী জংশন। এখান থেকে হাতের ডান দিকে মোড় দিয়ে আমরা চলে যাব লাকসামের দিকে, আর বাম দিকেরটা অর্থাৎ সোজাসুজিটা চলে যাবে জয়দেবপুর জংশনের দিকে। এই যে বাম সাইডের লাইনটা চলে গেল জয়দেবপুর। আমাদের আজকের উপকূল এক্সপ্রেসে যে 14 জায়গায় যাত্রা বিরতি দিবে, তার মধ্যে হচ্ছে ঢাকা থেকে তো আমরা যাত্রা শুরু করছি। এরপর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাথারপেটুয়া, সোনাইমুড়ি, বাজরা, চৌমোহনী, মাঝদিকোট এবং সর্বশেষ আমাদের যাত্রা শেষ হবে নোয়াখালী রেলওয়ে স্টেশনে পৌঁছে। রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটা ওইদিকে ডান সাইডে। একটা জিনিস দেখেন, বাচ্চাটা আমার পায়ের উপর ঘুমাচ্ছে। বাচ্চাটার কোনো দোষ নেই, কিন্তু বাচ্চাদের গার্জিয়ানদের উপরে যে এমন মেজাজটা খারাপ হয়, এত কষ্ট করে যে বাচ্চাদেরকে কেন নিয়ে যাচ্ছে, এটা সিট পাইনি, এভাবে যাওয়ার দরকারটা কি? বাসে তো যাওয়া যায়। 3-4টা বাচ্চারা এইভাবে কষ্ট দিয়ে নিয়ে যাচ্ছে, এটা পাশান একবারে। আমি বলবো এই মানে বাচ্চার গার্জিয়ানগুলা একবারে এদেরকে ধরে আসলে থাপড়ানো দরকার। এখন একটু স্পিড দেখা যাক। স্পিড কিন্তু ভালোই আমাদের এই উপকূল এক্সপ্রেসের। এই যে 76 যাচ্ছে।
সামনে নরসিংদী রেলওয়ে স্টেশন, ট্রেন ফলো হয়ে গেছে। আর এখানে মনে হয় অনেক লোকজনই নামবে। এই যে হুড়োহুড়ি ঠেলাঠেলি শুরু হয়ে গেছে এখানে। এই যে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ঢুকতেছে। এই নরসিংদী রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 4:17, এখন বাজে 4:27, অর্থাৎ 10 মিনিট লেট হয়ে গেল। আর ঢাকা থেকে এই নরসিংদী রেলওয়ে স্টেশনের দূরত্ব 58 কিলোমিটার। আর নরসিংদী রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে। এই যে নরসিংদী, এই যে নরসিংদীর কলা, বিখ্যাত কলা। অল্প স্বল্প লোকজন উঠবে বলে মনে হচ্ছে, এখানে খুব বেশি না। নিচে নামতে পারবো বলে মনে হচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা এখানে। নরসিংদী রেলওয়ে স্টেশনের হুড়োহুড়ি ঠেলাঠেলি নামার জন্য। এটা কি? এটা নাম্বার তো না, 6 নাম্বার বুক। এই যে উপরে এটা খালি হয়ে গেছে বাংকারটা, তার মানে এতক্ষণে বাংকারের উপরে সব নরসিংদী লোকজনের মালামাল ছিল। ওই যে ওদিকের বাংকারও খালি হয়ে গেছে। যাই হোক, ছেড়ে দিল নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনের ভিতরে একটু খালি হয়েছে, বাট অতটা না, তবে একটু। এখন দম বন্ধ অবস্থাটা নেই, আগে যেমন দমই নেওয়া যাচ্ছিল না। আর এই যে আমরা এখন নরসিংদী রেলওয়ে স্টেশন পার করছি। খুবই দুঃখিত আর কি, নামতে পারলাম না। নরসিংদী আমাদের ট্রেন কিন্তু স্লো হয়ে যাচ্ছে। সামনে হচ্ছে ভৈরব জংশন, আর পাশে এই যে দেখুন, এই লাইনটা এলে কিন্তু কিশোরগঞ্জ থেকে। এই যে ভৈরব বাজার জংশন। এখন বাজলো 5টা, ওই 10 মিনিট লেট। এখান থেকে প্রচুর লোকজন উঠবে বলে মনে হচ্ছে। যাই হোক, অবশেষে নামতে পারলাম এই ভৈরব বাজার জংশনে। এখানে আমরা তো 5:02, অর্থাৎ 10 মিনিট লেটে এসে পৌঁছলাম। এখানে আসার কথা ছিল আমাদের 4:50-এ। আর ঢাকা থেকে এই ভৈরব বাজার জংশনের দূরত্ব 87 কিলোমিটার। ভৈরব বাজার জংশনটা কিন্তু পড়ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। আর ভৈরব বাজার জংশন প্রথম উদ্বোধন করা হয় ওই 1914 সালে। এই যে এখানকার অবস্থা এরকম, লোকজন প্রচুর উঠতেছে ঠেলাঠেলি করে। আমি আবার উঠতে পারবো তো? ছাদেও লোক আছে প্রচুর। এই যে প্রচুর লোকজন, দেখে এদিকটা খালি আছে, একটু উঠি। এই যে ভৈরব বাজার জংশন। যা হোক, ছেড়ে দিল এই ভৈরব বাজার জংশন থেকে। এইখানটায় যা নামলো তার থেকে বেশি উঠলো। এই পোলামান, কি অবস্থা সব? কিন্তু মেঘনা নদীতে উঠে গেল। অবস্থায় দাঁড়ায় এইখানে প্রচুর পরিমাণ এই ট্রেন থেকে মোবাইল চিন্তায় হয়। এইটা হচ্ছে সড়ক সেতু। রেল সেতু, ওইদিকে আরেকটা সেতু আছে, হানিফ যাই। এটা কিন্তু সিলেট থেকে আসছে। আমি রোদ অল্প, খুব বেশি বলা যায় না। মাত্র 3 কিলোমিটারের ব্যবধানে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। এখানে আমাদের যাত্রা বিরতি। নদীর ওই সাইডে হচ্ছে ভৈরব বাজার জংশন, এদিকটা হচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। এটা কিন্তু আবার পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। এখান থেকেও প্রচুর লোক উঠবে। এই উপকূল এক্সপ্রেসের
প্যাসেঞ্জার তো বহুত দেখা যায়, প্রচুর লোকজন এখানে উঠছে। যাক, এখানে নামা সম্ভব হচ্ছে না, ওইদিকে অনেক কষ্ট করে নামছিলাম, আর এখন নামতে যাচ্ছে না এখানে। তো যাই হোক, এটা আশুগঞ্জ রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে, আর ঢাকা থেকে এখানকার দূরত্ব 90 কিলোমিটার। এখানে আসার কথা ছিল 5টায়, এখন বাজে 5:12, অর্থাৎ 12 মিনিট লেট। যাই হোক, ছেড়ে দিলে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে বলে মনে হয় না। এই যে এই দিকটা দেখে। আর বর্তমানে আমাদের এই উপকূল এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ চেয়ার আর লোকাল ট্রেনের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। ওখানেও যেরকম ভিড় ঝোলাঝুলি, এখানেও একই অবস্থা একেবারে। আর সেই সাথে তো হঠাৎ তো আসেই, হঠাৎ তো থাকবেই। ওই হঠাৎ একবারে মানুষ যাইতে পারতেছে না, ও বিশাল কলার বল নিয়ে যাচ্ছে আগে। ক্রসিং হচ্ছে মালগাড়ির সঙ্গে, যে আমাদের ট্রেন বিশাল কার্ভ নিচ্ছে। সামনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, হাতে কি পরিমাণ লোক কল্পনা করা যায় দাঁড়ায় আছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, এখানে আমাদের আসার কথা ছিল 5:17 মিনিটে, অর্থাৎ 14 মিনিট লেট হয়ে গেল। আর ঢাকা থেকে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 4 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় সেই 1914 সালে। প্রচুর লোক উঠবে এখানে, প্রচুর অবস্থা। আমি একটা জিনিস বুঝলাম না, এই যে নোয়াখালীর যে ট্রেনটি, এটা তো একটা মাত্র ট্রেনই যায় ঢাকা থেকে আন্তনগর উপকূল, তা আরও কিছু ট্রেন কিন্তু দেওয়া উচিত। মানে একটা ট্রেনের যে পরিমাণ চাপ ভিড়, আমার মনে হয় আরও অনেক বেশি ট্রেন দেওয়া উচিত এই ঢাকা এবং নোয়াখালী রুটে। আর এই যে ভিতরে দেখুন অবস্থা একটু খালি হয়ে গেছে, তবে আর উঠবে প্রচুর, এই যে প্রচুর লোক উঠবে কিন্তু। ও অবশেষে নামলাম এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। সামনে সিলেট থেকে আসতেছে জয়ন্তিকা, তার কারণে এখানে একটু বেশিক্ষণ অপেক্ষা করছে আমাদের এই উপকূল এক্সপ্রেস। ওর সঙ্গে হয়তো একটা ক্রসিং হবে, দেখা যাক ক্রসিং দেখানো যায় কিনা, এখনও সিগন্যাল হয়নি ওখানে। যাই হোক, ছেড়ে দিল এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। আর এখন তো জয়ন্তিকা আসার কথা, দেখি জয়ন্তিকার সঙ্গে আমাদের ক্রসিং হয় কিনা। এই যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, বৃষ্টি পড়তেছে, ট্রেন বিশাল কার্ভ নিচ্ছে, বিশাল। আমরা আছি মাঝ বরাবর, সামনে সবগুলাই হচ্ছে সাদা কোচ, মানে চাইনিজ, এসিগুলো সব চাইনিজ। জয়ন্তিকা কিন্তু আসতেছে, আমি দূর থেকে একটু দেখলাম। এই যে কি করতে গেল ট্রেন, বিশাল সামনে ব্রিজ, আর বাম সাইডের লাইনটা চলে গেল কিন্তু সিলেট। আমরা কোন ব্রিজ পার করছি, অনেকটা খরচ সেতু, আর ওটা গেল সিলেট লাইনের সেতু, সৌরভম দিকে। সামনে আছে আখাউড়া জংশন। কি আর করবে, এখানেও ফুচকার দোকান আছে, ঝালমুড়ি ফুচকার দোকান, সব জায়গায় না থাকলে কি চলে। এটা কিন্তু আবার সিলেট থেকে এলো এই লাইন, আখাউড়া জংশনে যে মিলিত হচ্ছে। এই যে আমাদের ট্রেন মূল লাইন থেকে লুপ লাইনে ঢুকছে, আখাউড়া জংশনের প্ল্যাটফর্মের মধ্যে ঢুকলো না, বাম দিকেরটা এসে দাঁড়াইছে। বিড়ি খাইতে খাইতে ধোয়া বানায় ফেললো লোকটা। এই হচ্ছে আখাউড়া জংশনের এক্সিট বা টিকিট কাউন্টার। প্রচুর লোক হচ্ছে, প্রচুর, দেখেই বোঝাচ্ছে লোকজন হুড়োহুড়ি। এখানে মনে হয় নামতে পারবো না,
বহু সংগ্রাম করে আখাউড়া জংশনে নামলাম আর কি। ও এত ঠেলাঠেলি এত গ্যাদারিং করে পারা যায় না আর কি। যাক, এখানে আমাদের আসার কথা ছিল 5:47 মিনিটে, এখন বাজে 6:01, 14 মিনিট লেট হয়ে গেল। আর ঢাকা থেকে এই আখাউড়া জংশনের দূরত্ব 120 কিলোমিটার। আর আখাউড়া জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 1896 সালে। তখন হয়তো জংশন ছিল না, স্টেশন ছিল। তো চলুন আমাদের এইটা এই কোচটাই এই যে কীভাবে উঠতেছে দেখেন। হাতে লোকজন না উঠলে তো বাংলাদেশের ট্রেন বলা যাবে না। যাই হোক, ছেড়ে দিল আখাউড়া জংশন থেকে। অনেকক্ষণ থামলো এখানে, প্রায় 10 মিনিটের মতো। খুব সংগ্রাম করে যাত্রা করছে আর কি, এত কষ্ট করে যাত্রা করা যায় না। কি অবস্থা, কিসের ব্রেক? বড় ছোট ধরনের ব্রেক করলো মনে হচ্ছে এখানে। থেমে গেল ট্রেন। কি হয়েছে? কে পড়লো টড়লো নাকি? কি একটা হয়েছে মনে হচ্ছে সামনে আখাউড়া জংশন। সামনে কসবা রেলওয়ে স্টেশন। আমরা কসবা রেলওয়ে স্টেশনের দিকে তাকিয়ে আছি। অর্থাৎ একটা স্টেশন আসে যায়, আর একটা আছে সেদিকে তাকায় থাকি। এই কারণে যে কিছু লোক অন্তত খালি হবে, আমরা একটু আরামে ভিডিও করব। কিন্তু না, স্টেশন আসে, লোকজন যেমন নামে তার থেকে বেশি ওঠে, মানে খালি আর হয় না। এখন এখানে সবাই বলতেছে কসবায় গেলে নাকি অনেক খালি হয়ে যাবে বা যায়। তো দেখা যাক, কসবায় যাই। সামনেই কসবা রেলওয়ে স্টেশন। বাম সাইডের লাইনটা চলে গেল আগরতলার দিকে। এই যে কার্ভে চলে গেল। এখান থেকে আগরতলা খুব বেশি না, 20 থেকে 30 কিলোমিটারের মতো হতে পারে। ট্রেন কিন্তু স্লো হয়ে গেল। সামনেই হচ্ছে কসবা রেলওয়ে স্টেশন। আর এটা কিন্তু একবারে ইন্ডিয়ার ধারে। কসবা যে রেলওয়ে স্টেশনটা, এই প্ল্যাটফর্মটা প্রায় একেবারে ইন্ডিয়ার সীমানার কাছেই। এখান থেকে অবশ্য ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। ওই যে একটা টাওয়ার, ওটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। ওইখানে যে টাওয়ারটা চলতেছে ইন্ডিয়ার টাওয়ার। আর ওই যে টাওয়ার আছে, এই যে কসবা রেলওয়ে স্টেশন। এখানে লোকজন খুব বেশি দেখা যাচ্ছে না। যা হোক, এই কসবা রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 6:06 মিনিটে, আর এখন বাজে 6:29, অর্থাৎ 23 মিনিট লেট। আর ঢাকা থেকে এই কসবা রেলওয়ে স্টেশনের দূরত্ব 135 কিলোমিটার। কসবা রেলওয়ে স্টেশনটা কিন্তু পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে, এবং এই কসবা রেলওয়ে স্টেশন প্রথম উন্মুক্ত করা হয় 1896 সালে। যাই হোক, অবশেষে নামতে পারলাম এই কসবা রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে কাছে ইন্ডিয়া। এইখানকার সীমানাগুলো পার হইলেই ইন্ডিয়া, একেবারে বর্ডারের ধারে। আর কসবা রেলওয়ে স্টেশনে যে পরিমাণ লোক নামার কথা ছিল তা কিন্তু নামলো না। হাতে লোকজন আছে এখনো প্রচুর। এখানেও অল্প কিছু লোকজন উঠলো। কসবা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। বিজিবি কিন্তু সতর্কভাবে গার্ড দিচ্ছে এই দিকটায়। এই কাছাকাছি এই জায়গাগুলো সব ইন্ডিয়া। এই যে একটু উঁচা টিলা মতো দেখা যাচ্ছে যেগুলো, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে। জুম করলে এখন কিন্তু বেশ অনেকটা বোঝা যাচ্ছে ভালো। তো একটা কথা ঠিকই আছে আর কি, লোকজন বলছিল যে কসবা গেলে ট্রেনটা খালি হবে, খালি হয়ে গেছে, বেশ অনেক খালি হয়ে গেছে। তো খেয়াল করুন, খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে কমেই গেছে আর কি। এখন একটু রিল্যাক্স লাগছে আর কি ট্রেনের মধ্যে। মনে হলো যে না, এখন একটু ট্রেন জার্নি করছি। আর এতক্ষণ মনে হচ্ছিল না যে না, মানে ঠেসাঠেসি করে গাদাগাদি করে কোনো একটা জায়গার মধ্যে অনেকগুলো লোক একসঙ্গে থাকলে যেমন হয় আর তেমন মনে হচ্ছিল।
কুমিল্লা রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল 6:38, তাহলে 5 আর 8 মিনিট লেট। আর ঢাকা থেকে এই কুমিল্লা রেলওয়ে স্টেশন চূড়ান্ত 167 কিলোমিটার। কুমিল্লা রেলওয়ে স্টেশনটা ওই প্রথম উদ্বোধন করা হয় 1895 সালে। এটা হচ্ছে টিকিট কাউন্টার বা এক্সিট কুমিল্লা রেলওয়ে স্টেশনে। বেশ সুন্দর কুমিল্লা রেলওয়ে স্টেশনটা, এখানে বেশ অনেক লোকজন নেমে যায়। এখন বেশ অনেক লোকই নেমে যাচ্ছে এখানে। যাই হোক, কুমিল্লা রেলওয়ে স্টেশনে কিন্তু অনেক লোকজন নেমে যাচ্ছে, ট্রেনটা হালকা হয়ে যাচ্ছে। এবার একটু ভালো লাগবে আর কি ট্রেনে ভ্রমণ করতে। আর ট্রেন সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন আমি বেশি দিতে পারিনি, কারণ নিজের জীবন নিয়েই তো টানাটানি, ইনফরমেশন দেবো কীভাবে। একটা জিনিস বলে রাখি, আমাদের ট্রেন কিন্তু ইন্দোনেশিয়ান কোচ এবং চাইনিজ কোচ এই দুটির সমন্বয়ে চলছে। তার মধ্যে শোভন চেয়ার যেগুলো অধিকাংশই হচ্ছে ইন্দোনেশিয়ান, আর এসিগুলো দিচ্ছে সেসব চাইনিজগুলো, পুরাতনগুলো আর কি। আর এখানকার অবস্থা এই যে আদে লোক আছে, লোক থাকে একটু কমই আর কি। এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের অপোজিট সাইডটা, অনেক বড় কুমিল্লা রেলওয়ে স্টেশন। কুমিল্লা রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে এরকম অবস্থা। যাক, এখন মনে হচ্ছে যে না, আমরা একটু কোথাও ভ্রমণ করতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। এতক্ষণ যেটা মনে হচ্ছে যে আমরা কুস্তির মতো ছিলাম একটা আর কি, মানে যেটা বলে আর কি, একজন আরেকজনের প্রেশার কে কীভাবে টিকে থাকতে পারে এরকম। ওই জায়গা থেকে আমরা এখন ঘুরে আসছি, আশা করি আর এরকম চাপ হবে না। তবে লাকসামে গেলে একটা ঝামেলা হতে পারে আমার যেটা মনে হচ্ছে। লাকসাম আগে যাই তো, দেখি কি হয়। ওই যাবেন ভাই? আমি নকালি মাইজ দিই। হ্যাঁ, নকালি মাইজ দিই। নোয়াখালী মাইজ দিই। আচ্ছা, যাই হোক, এখন তো আমরা যাচ্ছি নোয়াখালীতে। আর আমাদের পরের রেলওয়ে স্টেশন হচ্ছে লাকসাম রেলওয়ে জংশন। সেখান থেকে আমরা সোজা চলে যাব নোয়াখালীর দিকে। আর একটা লাইন হাতের বাম সাইডে, ওইটা চলে যাবে কিন্তু আবার চট্টগ্রামের দিকে। আরেকটা লাইন সেটা হচ্ছে একেবারে ডান সাইড দিয়ে, সেটা যাবে চাঁদপুরের দিকে। চাঁদপুরের ভিডিও আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো নোয়াখালী সম্পর্কে একটা তথ্য শেয়ার করি। প্রথমটা হচ্ছে, নোয়াখালীর পূর্ব নাম ছিল হচ্ছে ভলুয়া, এবং নোয়াখালী প্রথম প্রতিষ্ঠিত হয় 1821 সালে। আর নোয়াখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যার নামে নিজস্ব কোনো শহর নেই, অর্থাৎ নোয়াখালী নামে কিন্তু কোনো শহর নেই। নোয়াখালীর মেন যে শহর সেটা হলো মাঝদি। আমাদের ট্রেন কিন্তু বিশাল কারফিউজে, ওই যে সামনে লোকের হেডলাইট দেখা যায়, এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, একেবারে কাল দিয়ে যাচ্ছি। লালমাই রেলওয়ে স্টেশন পার হচ্ছে আমরা এখন। এই হচ্ছে এই টিকিট কাউন্টার। আমরা পৌঁছে গেছি লাকসাম জংশনে। এটা খুব সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্ম। যেহেতু আমরা সোজাসুজি দিক দিয়ে চলে যাবো, চট্টগ্রামের দিকে যাব না, এজন্য ওই দিকে আর দেয় নাই আমাদের। আচ্ছা, লাকসামে কিন্তু আসার কথা ছিল আমাদের 7:03, এখন বাজে 7:28, 25 মিনিট লেট। আর ঢাকা থেকে লাকসাম রেলওয়ে স্টেশনের দূরত্ব 197 কিলোমিটার। লাকসাম রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় 1893 সালে। এই হচ্ছে লাকসাম জংশন। এই হচ্ছে লাকসাম জংশনের এন্ট্রি বা টিকিট কাউন্টার। আর এখন আমরা যাব লাকসাম নোয়াখালী রেল লাইনটি ধরে। লাকসাম খুবই গুরুত্বপূর্ণ একটি জংশন বলা যায়, কারণ 4টে লাইনের মিলনস্থান কিন্তু এটি। এই হচ্ছে লাকসাম জংশনের অবস্থান। সেটা ছিল এই
লাকসাম জংশন থেকে। লাকসামের এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগে। এটা একটা পৌর পার্ক বা এই জাতীয় কিছু একটা আর কি। এই যে দুইটা বড় পুকুর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা বেশ সুন্দর লাগে আমার। এখানে অপশন আছে অনেক খাদ্য খাবারের। এই যে লাইনটা, এটা কিন্তু চলে গেল চাঁদপুরের দিকে, আর আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি এটাই গেল নোয়াখালীর দিকে। এই যে বাম সাইডের লাইনটা চলে গেল চট্টগ্রামের দিকে, আর আমরা যাচ্ছি এখন এই সোজা সুজি একবারে নোয়াখালীর দিকে। একটা সমস্যা হচ্ছে, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত যে লাইনটা, এই পথটা কিন্তু আমার প্রথম যাত্রা করছে এই লাইনে, কিন্তু এখন তো অন্ধকার হয়ে গেল, কিন্তু দেখাতে পারবো না। ভবিষ্যতে যদি সুযোগ পাই অবশ্য দিনের বেলায় আমি ভ্রমণ করবো এই রুটটাতে। তো কি আর করার, রাতের বেলায় যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। দেখ, লাকসাম পার হওয়ার পরে ট্রেনের ভিতরে একেবারেই লোকজন নেই, একবারে কমে গেছে। আমি ভাবছিলাম মনে হয় লোকজন অনেক বেশি থাকবে, কিন্তু আসলে তা নেই। বাংলাদেশের মধ্যে সব থেকে ধনী জেলা কিন্তু এই নোয়াখালী। নোয়াখালী এক সময় বেগমগঞ্জ উপজেলা, এটা বাংলাদেশের সব থেকে জনবহুল উপজেলা ছিল, যদিও এখন নেই, কারণ বেগমগঞ্জ উপজেলাটা এখন ভেঙে দুই ভাগ হয়ে গেছে। আর এই হচ্ছে নোয়াখালী টার্মিনাল সড়ক। বাজে 7:53। দেখ, আমরা পৌঁছে গেলাম নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন। কি একটা উদ্ভট নাম। এই রেলওয়ে স্টেশনটা কিন্তু কুমিল্লা জেলার মধ্যে পড়ছে। এখানে আমাদের আসার কথা ছিল 7:28, আর এখন বাজে 7:54, 26 মিনিট লেট। আর ঢাকা থেকে এই রেলওয়ে স্টেশনের দূরত্ব 207 কিলোমিটার। এই রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1903 সালে। চলুন, এই উদ্ভট একটা নাম নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন থেকে আমরা নোয়াখালীর দিকে যেতে থাকি। নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন, এখানে বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু বিদ্যুৎ নেই নাকি? এখানে তো অনেক লোকজনই নেমে গেল দেখা যায়। স্টেশনের ধার দিয়ে দিয়ে একেবারে সব বাজার বসছে। কি অত মানুষ নামবে কিভাবে এখান থেকে? এইভাবে যদি সবজি বাজারঘাট করে বসে, নামারই তো জায়গা নেই এখানে। এই হলো নাথের পেটুয়া রেলওয়ে, এই হচ্ছে বাজারঘাট এতটা অঞ্চলের নাথের পেটুয়ার সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন। ট্রেন বিশাল একটা কার নিয়ে ঢুকতেছে রেলওয়ে স্টেশন। এই যে আমাদের ট্রেনের লোগো দেখা যায়। যাক, আমরা পৌঁছে গেলাম নোয়াখালী জেলার প্রথম রেলওয়ে স্টেশন, মানে আমাদের যাত্রাপথে প্রথম রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 7:42, আর এখন বাজে 8:07, তাহলে 25 মিনিট লেট। আর ঢাকা থেকে এই সোনাইমুড়ি রেলওয়ে স্টেশনের দূরত্ব 215 কিলোমিটার। এখানে বেশ অনেক লোকজনই নেমে গেল। এই হচ্ছে সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন, খালি হয়ে গেল বলা যায় আর কি। আমরা দেখি এইদিকে কোনো একটা বসে উঠবো এবার, যেহেতু খালি হয়ে গেল অনেক। চাইনিজ কোচে ওঠা যাবে। এটা এসি কোচ, দেখি এসি কোচের কি অবস্থা। এই হচ্ছে উপকূল এক্সপ্রেস ট্রেনের এসি কোচের অবস্থা। এখানেও মাঝখান থেকে শেষের দিকে সিটগুলা মুখী, যখন আপনি ঢাকা থেকে আসবেন। পৌঁছে গেলাম বজরা রেলওয়ে স্টেশন। এটা পড়ছে নোয়াখালীর ভিতরে। এখানে আমাদের আসার কথা ছিল 7:53, এখন বাজে 7:17, অর্থাৎ 24 মিনিট লেট। আর ঢাকা থেকে এই বজরা রেলওয়ে স্টেশনের দূরত্ব 221 কিলোমিটার। এটা হচ্ছে
চাইনিজ যে ভবন চেয়ার সেটাই। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান যে ভবন চেয়ার সেটি। চৌমোহনী রেলওয়ে স্টেশন। যা হোক, নেমে পড়লাম আমরা চৌমোহনী রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 8:04 আর এখন বাজে 8:28। পাও শিট, 24 মিনিট লেট। আর ঢাকা থেকে এই চৌমোহনী রেলওয়ে স্টেশনের দূরত্ব 227 কিলোমিটার। চৌমোহনী রেলওয়ে স্টেশনটাও কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1903 সালে, অর্থাৎ যখন লাকসাম থেকে এই নোয়াখালী পর্যন্ত লাইনটি তৈরি করা হয় সে সময়। এখানে সব থেকে বেশি লোক নেমে যাচ্ছে দেখছি। ছেড়ে দিল এই চৌমোহনী রেলওয়ে স্টেশন থেকে। মাজদি কোর্ট। যাই হোক, পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের সর্বশেষ যাত্রা বিরতি অফিসিয়ালিভাবে। সেটি হচ্ছে 14তম যাত্রা বিরতি, হচ্ছে মাজদি কোর্ট রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 8:20 আর এখন বাজে 8:43, 23 মিনিট লেট। আর ঢাকা থেকে এই মাজদি কোর্ট রেলওয়ে স্টেশনের দূরত্ব 237 কিলোমিটার। এই হচ্ছে মাজদি কোর্ট রেলওয়ে স্টেশনের মূল ফটক, টিকিট কাউন্টার। আর আমরা ছেড়ে যাচ্ছি মাজদি কোর্ট রেলওয়ে স্টেশনকে। এই হচ্ছে মাজদি কোর্ট রেলওয়ে স্টেশন। এদিকটা কিন্তু দেখাইতে পারলাম না আর কি, এই দুঃখের বিষয়। এদিকে সব পানি খালি চোখে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরার মধ্যে দেখাচ্ছে কিনা জানি না। হয়তো পরিবেশটা সুন্দরই লাগতো, কি আর করবো। বিশাল একটা কাজ। যাই হোক, সামনেই দেখা যাচ্ছে এই যে নোয়াখালী রেলওয়ে স্টেশন। এই যে নোয়াখালী 8:53, মানে 13 মিনিট লেট। যাই হোক, অবশেষে মাত্র 13 মিনিট লেট নিয়ে 243 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আমার প্রথম আসা যে জেলা, সেটা হচ্ছে নোয়াখালী। আর এটি হচ্ছে নোয়াখালী রেলওয়ে স্টেশন। তো আজকে যাত্রা বেশ ভালোই ছিল, লোকজন পরিপূর্ণ। আমি বলবো এই ট্রেনটা একেবারেই সাকসেস। তার যাত্রী পরিবহন নিয়ে যে ব্যবস্থা, সব দিকে ঠিকঠাক আছে, প্রচুর পরিমাণ যাত্রী আসে। আমি মনে করি এটা অবশ্যই একটা বাংলাদেশ রেলওয়ের লাভজনক একটি ট্রেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না। আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই নোয়াখালী জেলার নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে।